নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প আমি তোমার অবহেলা। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো আমি তোমার অবহেলা। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। অনিরুদ্ধ আর বাবলুকে ছেড়ে বিশাখার এই প্রথম জন্মদিন উদযাপন 5 তারা এক হোটেলে। দাদা বৌদি সহ আরো বন্ধু বান্ধবীরা রয়েছে। সকলেই উচ্ছ্বসিত কণ্ঠে চিৎকার করে হ্যাপি বার্থডে উইশ করায় বিশাখা বেশ খানিকটা কেঁপে ওঠে। অফিস করার পর স্কুল থেকে বেরিয়েই জানতে পেরেছিল সে তার খুব কাছের বান্ধবীর কাছে। শ্রীময়ী জানিয়েছিল, শোন, আজকে কিন্তু একটা জায়গায় তোকে যেতেই হবে। জানিস তো আমার অফিস আর বাড়ি ছাড়া কোথাও বেরোতে একদম ইচ্ছে করে না। না 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 না, আজকে কোনো অজুহাত শুনবো না। ঠিকানা দিচ্ছি, চলে আসবি। আমার এক খুব কাছের বন্ধুর জন্মদিন। নিজের পোশাক আশাক খুব একটা পরিপাটি পরা ছিল না বিশাখার। ডিভোর্সের পর থেকে এই মনটা সবসময় বিষণ্ণ হয়ে থাকে। বাচ্চাটার কথা মনে পড়ে বারবার। কিছুদিন হলো সে ওই বাড়িতে রয়েছে স্বামীর কাছে। যদিও আজকে রাতেই ফিরে আসার কথা, তবুও হ্যাপি বার্থডে টু ইউ বলে সকলে হাততালি দিয়ে ওঠে। কেঁপে ওঠে বিশাখা। হুমা, বাবলু তুই এখানে? হ্যাঁ মা, আমাকে মাসি নিয়ে এলো। শ্রীময়ীর দিকে আঙুল নির্দেশ করে জানায় ছোট্ট ছেলেটা। ভিডিও কলে রয়েছে বিশাখার একমাত্র আদরের ননদ। বৌদি, এই প্রথমবার তুমি তোমার মতো করে জন্মদিনটা সেলিব্রেট করতে পারছো। আমাদের বাড়ি থাকতে তো তোমার বার্থডেতেও মা 1 পয়সাও থাক না। ওসব বাদ দাও। কবে আসছো বলো? খুব শিগগিরই। আর তো বেশি দিন নেই, এই তো 4th ইয়ার কমপ্লিট হয়ে গেল। বাবলু কেমন আছো? হাতে ফোনটা নিয়ে বাবলু ব্যালকনির দিকে এগিয়ে যায়। ওর পিসির সাথে কথা বলে। বিশাখা শ্রীময়ীকে ডেকে বলে, কি করেছিস সব? একটা ছোট্ট আয়োজন, আমার বান্ধবীর জন্মদিনটা। নিজের বয়সটাও ভুলে গিয়েছিলি। দেখ দেখ, তুই এবার 32-এর কোঠায় পা দিয়েছিস, তবুও এখনো কত সুন্দর। আচ্ছা, তোর জন্যে আমার তরফ থেকে একটা স্পেশাল গিফট আছে। কি? এখন না, আমরা সবাই চলে যাওয়ার পরে দেখবি। শোন, তোর জন্য আজকে 112 নম্বরের একটা রুম বুক করা আছে। তাত, আমার নিজের বাড়ি থাকতে আমি থোড়াই হোটেলে থাকবো? আমার কথা শুনে প্লিজ একটু থাক। তোর এই বিষণ্ণ চেহারা যে আমি আর সহ্য করতে পারছি না। প্লিজ, তোর ভালো লাগবে দেখিস। তখনই সন্দেহটা হয়েছিল বিশাখার। শ্রীময়ী সবসময় খোলামেলা থাকতে পছন্দ করে। সম্পর্কের সঙ্গে সামঞ্জস্যতা বজায় রেখে মেয়েটা পদক্ষেপ নেয়। কিছুদিন হলো ওর বিয়ের কথা পাকাপোক্ত হয়েছে। তার আগে পর্যন্ত ওপেন রিলেশনে ছিল সে। তবুও শরীরের মধ্যে বা মনের মধ্যে সেই বিষয় নিয়ে কোনো আক্ষেপ নেই মেয়েটার। রাত 12টার মধ্যেই সবাই যে যার মতো বাড়ি চলে যায়। বাবলুকে নিয়ে দাদা বৌদি বেরিয়ে গিয়েছে। বাবলু ঘুমিয়ে পড়েছে এইখানেই। ছোট তো, শ্রীময়ীর কথা অনুযায়ী সেখানে থাকতে চায়নি কিন্তু বিশাখা। কিন্তু বৌদি বলল, একটু নিজেকে সময় দাও ভাই। অনেক তো হলো। অনিরুদ্ধকেও গিয়ে দেখো, সেও ফুর্তি করছে। তোমার দাদা নিজের চোখে দেখেছে। এগুলো কি বলছো? ঠিকই বলছি। ঘরে ঢুকতেই ভয় লাগছিল বিশাখার, তবে যা ভেবেছে ঠিক তাই। হোটেলের রুমটায় ঢুকেই বুঝতে পারে বিছানার ওপরে সুদর্শন এক পুরুষ শুয়ে রয়েছে। আজকে রাতের জন্য স্পেশালি তাকে বুক করে রেখেছে শ্রীময়ী। কত টাকা নিয়েছে কি জানি এই ছেলেটা, কিন্তু ওর সঙ্গে তো আমি রাত কাটাতে পারবো না। আমি যে আজও অনিরুদ্ধকে
আমাকে শত অবহেলা করলেও যে ও আমাকে একবার ডাকলে আমি না ছুটে গিয়ে পারবো না। আমি জানি না আমি কেন এমন। ম্যাডাম আসুন। ছেলেটিকে দেখে বেশ ভালো লাগলো বিশাখার। ছেলেটি বিছনা থেকে উঠে এলো, বসতে বলল বিশাখাকে। পরনে নীল রঙের শার্ট আর হোয়াইট কালারের প্যান্ট, বেশ উঁচু লম্বা, সুদর্শন। কত টাকা দিয়েছে আজকে আমার বান্ধবী? সেইগুলো আপনার বান্ধবী আর আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি জাস্ট আজকে রাতের। সরি ম্যাডাম, যদি আপনি আমায় খারাপ না ভাবেন। না না, আপনি তো আপনার কাজই করতে এসেছেন। এর আগে কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন? কিছুই করতাম না। করতাম না বলে প্রেমিকা ছেড়ে চলে গিয়েছে, তারপরে এই জীবন। কেন, চাকরি বাকরি আছে নাকি? না মানে। ছাড়ুন ওসব, আমি বরং ওয়াশরুমে যাচ্ছি, আপনিও ফ্রেশ হয়ে নিন। বিশাখা বুঝতে পারে আজ ইচ্ছে না থাকলেও কেন কি জানি মনটা বলছে একটু পাপ করতে। প্রথম বাসর রাতের সেই মোহনময়ী মুহূর্তটা মনে পড়ে তার, যেখানে দুটো হৃদয়ের মিলন ঘটে এক অদৃশ্য সুরে। মৃদু আলোয় আলোকিত কক্ষ, যেন আলোর কণা প্রতিফলিত হচ্ছে তাদের নতুন জীবনের স্বপ্নের মতো। হালকা ফুলের সুগন্ধ ঘরের বাতাসে মিশে, যা দুইজনের মনের অস্থিরতা শান্ত করছে। সেই সময় বিশাখা স্নিগ্ধ শাড়ির আভায় আলোকিত হয়েছিল। লজ্জায় গাঢ় পর্দায় মুখ ঢেকে বসেছিল সে। তার চোখে এক মিশ্র অনুভূতি, লজ্জা, কৌতূহল আর এক অনির্বচনীয় আকাঙ্ক্ষা। অনিরুদ্ধ ধীরে ধীরে কাছে এগিয়ে আসে, যেন সে স্ত্রীর স্পর্শে অমৃতের সন্ধান পাবে। তার চোখের মমতা স্ত্রীর মনে আস্থা এবং সান্ত্বনার বীজ বুনে দেয়। স্বামীর নরম স্পর্শে স্ত্রীর কাঁধে এসে থামে। তারা দুইজনেই এক মুহূর্তের জন্য নির্বাক। স্ত্রীর হৃদয় তখন বেজে ওঠে এক অজানা সুরে। মনের গভীরে যে অস্থিরতা লুকিয়েছিল তা যেন এবার ছন্দের রূপ নিয়েছে। স্বামী কোমলভাবে স্ত্রীর মুখের পর্দা সরিয়ে দেয়। দুইজনের চোখে চোখ পড়ে। সেই দৃষ্টিতে থাকে এক অমোঘ আকর্ষণ, এক নতুন জীবনের প্রতিশ্রুতি, একে অপরকে চেনার ও মিশে যাওয়ার এক গভীর বাসনা। দুইজনের হাত মিশে যায়, যেন দুটি প্রবাহ একসাথে মিলিত হচ্ছে এক মহাসাগরে। অনিরুদ্ধর স্পর্শ বিশাখার হৃদয়ে গভীর এক কোমল অনুভূতি জাগিয়ে তোলে। তার হাত স্ত্রীর মুখ, কপাল স্পর্শ করে এবং সেই স্পর্শে স্ত্রীর যেন নিজের সমস্ত লজ্জা ভুলে নতুন আত্মবিশ্বাসে শিখতে হয়। দুইজন একে অপরের বুকে আশ্রয় নেয়, যেখানে শরীরী আর মানসিক বন্ধন একাত্ম হয়ে ওঠে। শুধু শরীর নয়, এটি আত্মার এক গভীর সংলাপ, যেখানে প্রতিটি নিঃশ্বাস তাদের হৃদয়ের অনুভূতি মিশে যায়। প্রথম রাতের সেই সঙ্গম যেন এক শাশ্বত সুরের রাগ, যেখানে নীরবতা ও স্পর্শ ভাষা হয়ে ওঠে। হঠাৎ করেই পিন করা শাড়ির আঁচলটা বুকের সামনে থেকে খসে যেতেই অপ্রস্তুত হয়ে পড়ে বিশাখা। ছেলেটি বলে, সরি ম্যাডাম, আপনি নিজে থেকে খুলতে চাইলে খুলতে পারেন, কিন্তু আসলে বেশিরভাগ ক্লায়েন্টরাই তো এইভাবে। কে তোমাকে সাহস দিয়েছে আমাকে স্পর্শ করার? কিন্তু ম্যাডাম, এটাই তো আমার কাজ। আচ্ছা, আমরা একটু গল্প করতে পারি, একটু একে অপরের সঙ্গে কমিউনিকেশন করলে বোধহয় আপনার একটু সুবিধা হয়। বিশাখা ঘাড় নেড়ে কাঠের পুতুলের মতো হ্যাঁ জানায়। ছেলেটি ওর পাশে হাত ধরে বসে, বলে, বলুন ম্যাডাম, আপনার আপনার প্রবলেমটা। আমার প্রবলেম আমি নিজেই জানো। আসলে আমি। ফোনটা ঠিক তক্ষুনি বেজে ওঠে গো গো শব্দে। টেবিলের দিকে চোখ পড়তেই ছেলেটি বলে, এখন ফোন রিসিভ করবেন না ম্যাডাম, আসলে আমার 2 ঘন্টা সময়, এরপরে আমার অন্য ক্লায়েন্ট। কিন্তু আমার এমার্জেন্সি ফোন, এই নাম্বারটা। হ্যালো হ্যালো। হ্যাঁ, মিস বিশাখা সেন। হ্যাঁ বলছি, আপনার হাজবেন্ড অনিরুদ্ধ অ্যাক্সিডেন্ট করেছে। কি? ছেলেটি উঠে দাঁড়ায়, বুঝতে পারে কিছু একটা অসুবিধে হয়েছে বিশাখার। ফোনটা কেটে যেতেই সে বলে, কোনো সাহায্য করতে পারি ম্যাডাম? সিরিয়াস কিছু? আমার আমার হাজবেন্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু আমি যে শুনলাম আপনাদের নাকি ডিভোর্স হয়ে গিয়েছে। হ্যাঁ, কিন্তু কি করব, আমি যে আজ ওকে ভালোবাসি। ছেলেটি বিশাখার চোখে অনিরুদ্ধর প্রতি ভালোবাসা দেখে। স্মিত হেসে বলে, দেখুন, আমি সঠিক ভালোবাসা না পেয়ে এই পথে এলাম, আর আপনি এত অবহেলিত হয়েও সেই মানুষটার পিছেই
ছুটে চলেছেন। অ্যাকচুয়ালি আমিও আমার গার্লফ্রেন্ডকে ভুলতে পারিনি, কিন্তু কি করব, এরা আমাদের ভালোবাসার মূল্য দেয় না। আচ্ছা, কথা বাড়াবো না, আপনাকে এগিয়ে দিই। যদি একটু এগিয়ে দেন তাহলে খুব ভালো হয়। কাঁদবেন না, দেখুন আমি মেয়ে ছেলের চোখের জল একদম সহ্য করতে পারি না। আমি 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 প্লিজ প্লিজ এভাবে কাঁদবেন না। ক্ষণিকের জন্য বিশাখার পা বোধহয় টলমল হয়। মনটা একবার বলে, যেই মানুষটা আমাকে সম্মান দিতে জানে না তার কাছে আবার ফিরে যাব। আর এক মন বলে, একে আঁকড়ে ধর না, দেখ দেখ একদিনের ক্ষণিকের পরিচয়ে এ তোকে বুঝতে পারছে, দেখ। তবুও মন যেন বলে, থাক, যতই অবহেলা করুক না কেন, আমি তোকে ভালোবেসেছি, আমাকে একটু একটু পৌঁছে দাও প্লিজ। গাড়িতে উঠে বসেছে বিশাখা, কিন্তু মনটা যেন অন্য জগতে। ছেলেটা নিজেই ড্রাইভ করছে, ফাঁকা রাস্তায় জোরে ছুটে চলেছে ওদের গাড়ি। এই বিশাখা, শোনো, এতদিন তো সংসারের জন্য অনেক খরচ করলে, আর সংসারের থেকে বড় নিজের জন্য এখন থেকে একটু টাকা হাতে জমাতে হবে, বুঝলে? আমাদের ভবিষ্যতের জন্য ভাববে তো নাকি? বাড়ির খরচ তুমি আর কতটুকুই বা দাও, সব তো তোমার বাপের বাড়ির সংসারেই লাগে। আর নিজের জন্য ওসব শাড়ি গয়না বাদ দাও, এখন থেকে একটু কম খরচ করো। রান্নাঘরে রান্না করতে করতে ঘেমে গিয়েছিল বিশাখা। একেই শাড়ি ছাড়া এখানে গতি নেই। শিফনের শাড়ি ঘামে একেবারে লেপ্টে রয়েছে গায়ের সাথে। ভোরবেলা স্নান করে পুজো আচ্চা কমপ্লিট করে ছোট্ট ছেলেকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে নিজে তৈরি হয়ে রান্নাঘরে আগে আসে বিশাখা। ছেলের জন্যে টিফিনটা তৈরি করেই নিজের জন্য কিছু তৈরি করতে হয়। তার উপরে শ্বশুর শাশুড়ির ব্রেকফাস্ট, স্বামীর টিফিন, সবটা করে কোনো রকম চোখে মুখে একটু জলের ছিটে দিয়ে নিজের জন্য টিফিন বক্সে খাবার গুছিয়ে বাস আসতেই বেরিয়ে পড়তে হয় সকাল 9:45টার মধ্যে। শাশুড়ি মা শ্বশুর মশাই রয়েছেন সংসারে, রয়েছে স্বামী, আর আছে ছেলেটা। অবিবাহিত এক ননদ আছে, হোস্টেলে থেকে পড়াশোনা করছে। এমনিতে বাইরে থেকে দেখলে বিশাখার স্বামী চাকরি করে, শ্বশুর মশাই এক সময় আর্মি বিভাগে ছিলেন, রিটায়ার্ড পেয়েছেন, বেশ সজ্জন ব্যক্তি। বাড়িতে দুটো কথা বলার মানুষ বলতে ওই শ্বশুর মশাই। শাশুড়ি স্বামী কারো সাথেই বিশাখার বনে না, ননদের সাথে কথাই হয় না খুব একটা, সে তো নিজের পড়াশোনার কাজে ব্যস্ত। ইদানিং বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছে বিশাখা, ওর স্বামী আর শাশুড়ি সবসময় ওকে দেখলেই কি সব যেন গুজুর গুজুর ফুসুর ফুসুর শুরু করেছেন। বাড়িতে যখন বিয়ে হয়ে আসে বিশাখা, তখন শাশুড়ি বরণডালা নিয়ে বরণ করেছিলেন বেশ সহাস্য বদনে। ঘর ভর্তি আত্মীয় স্বজন যখন বলছিলেন, বাবা দিদি, বউও চাকরি করে, ছেলেও চাকরি করে, এত টাকা তোমার খাবে কে? হ্যাঁ, হেসে বলেছিলেন, খেয়ে আর খাবে, ওদের টাকা ওরাই খাবে, আমরা আর কতদিন। কিন্তু যত দিন যাচ্ছে তত যেন শাশুড়ি মায়ের খাই বাড়ছে, আর সম্পূর্ণ লোভটাই বিশাখার নিজের টাকার উপরে। বিয়ের পরে প্রথম মাসের মাইনে ঢোকার সঙ্গে সঙ্গে শাশুড়ি মা বিশাখাকে বলেছিলেন, বৌমা তুমি তো বেরিয়ে যাও, আর আমি বেঁচে থাকতে এই বাড়িতে আমি কাজের লোক আনতে দেব না, এ আমার পণ। কাজের লোকেদের কাজ আমি সহ্য করতে পারি না একেবারে। তা বলছি, একটা ওয়াশিং মেশিন আমায় কিনে দাও না, মাইনে দিয়ে দিতে হবে না, সম্পূর্ণ কিস্তিতে দাও। প্রথম প্রথম বিশাখা এইসব ব্যাপারগুলোকে ছোট নজরেই দেখত। শাশুড়ি মায়ের আবদার সে পরের মাসেই মিটিয়েছিল, যদিও লোনের টাকা তাকে বছর 2 ধরে শোধ করতে হয়েছে। সব থেকে ভালো যেই জিনিসটা, সেই ওয়াশিং মেশিনটাই কিনে দিয়েছিল বিশাখা। কিছুদিন আগে শখ করে নিজের জন্য একটা সোনার সীতাহার বানিয়েছিল সে। বাড়িতে লক্ষ্মী পুজো উপলক্ষে লাল পেড়ে শাড়ির সঙ্গে সীতাহারটা পরে বেরোতেই পরবি পর শাশুড়ির দৃষ্টি সবার আগে পড়ল। ঘর ভর্তি আত্মীয় স্বজন সেই দিন,
বিশাখার বাবা মা এসেছে, দাদা বৌদি এসেছে। বৌদি তো বললেন, বাহ, খুব সুন্দর মানিয়েছে, কিন্তু কত পড়লো? বিশাখা হেসে বলেছিল, এখন তো অনেক দাম। সম্পূর্ণটা সোনার নয় বৌদি, দেখো এটা মতি দিয়ে করা, আর এই যে পাশে দেখছো এই দুটোই। তাও ধরে আবার 30-40 তো পড়বেই, তাই না বৌমা? পেছন থেকে কথাটা শাশুড়ি মা বলাতে বিশাখা বেশ খানিকটা অসন্তুষ্টির মধ্যে পড়েছিল। এরপরে পুরোহিত মশাই পুজো করে চলে গেলেন বিশাখার দাদা বৌদি আর বাবা মা। কিন্তু শাশুড়ি মা ভুলতে পারলেন না। বিশাখা ঘরে ঢুকে সবে তার শাড়ি গয়নাগুলো আলমারিতে ভরে রাখছে, এমন সময়, কই দেখি, হাতে নিয়ে দেখতে হলো ওনাকে। বললেন, বাহ, ভালোই তো, হালকার ওপরে। তা বলি, এত টাকা খরচ করার কি দরকার? কত দিয়ে কিনলে এটা? ইচ্ছে করছিল না বিশাখার। মনে হয়েছিল বলি, তাতে আপনার কি? আমার বাবা মা তো জিজ্ঞেস করেনি। তবুও সংসারে অশান্তি করতে চায় না মেয়েটা। ইদানিং ওর ছোটখাটো জিনিসে শাশুড়ি মায়ের বড্ড বেশি নজর। পান থেকে চুন খসলেই শুধু জিজ্ঞেস করেন এইটা তৈরি করতে কত লেগেছে, বা মার্কেটে এর এক্স্যাক্ট প্রাইস কত। ঘর থেকে বেরোয় না তো, সারাদিন বাড়িতে থেকে এইসব করতেই ভালোবাসে। বিশাখা বলতে বাধ্য হয়েছিল 32,000। বাবা গো বাবা! তা বলি, করো তোর প্রাইমারি স্কুলের টিচারই, তাতে আর কত টাকা পাও? এরপরে শাশুড়ি মা ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন। সেইটাই সূচনা। ছেলের কান ভাঙানি করতে শুরু করেছিলেন তিনি তারপর থেকেই। বিশাখা খুব একটা আমল দেয়নি। ভেবেছিল আর কেউ না হোক স্বামী অন্তত বুঝবে। কারণ একটা ফিক্সড ডিপোজিট প্রত্যেক মাসেই যেমন বিশাখার অ্যাকাউন্ট থেকে কাটে, তেমনি ওর স্বামীরও। জমাচ্ছে ওরা সন্তানের জন্য, নিজেদের ভবিষ্যতের জন্য। ইচ্ছে আছে একটা আলাদা ফ্ল্যাট করার, কিন্তু তবুও কোথাও যেন একটা স্বাধীনতা থেকেও পরাধীনতায় ভুগছে বিশাখা। শাশুড়ি মায়ের কথায় মাথা গরম হয়ে যায়, তেল পুড়ে ছাই হয়ে যাচ্ছে। পাশে তেলাপিয়া মাছের মধ্যে হলুদ নুনটা মাখানো, আর এই মাছটাই পেঁয়াজ দিয়ে কোনো রকম ঝাল করে গরম ভাত আর টিফিন বাক্সের মধ্যে ভরে নিয়ে যাবে সে দুপুরে লাঞ্চের জন্য। স্বামীকেও দেবে। হঠাৎ, ইস, আরে সব পুড়ে গেল তো! শাশুড়ি মা সেখানে ছিলেন না। তিনি পরের বাড়িতে গিয়েছেন গল্প করতে, মাথাটা গরম করে দিয়ে। বৌমা, এই বৌমা! শ্বশুর মশাইয়ের চিৎকারে বিশাখার ঘোর ভাঙে। আরে কি করছো? তোমায় বলেছি না শিফনের শাড়ি পরে আসবে না। ইস ইস! গ্যাসটা বন্ধ করে দিলেন। শ্বশুর মশাই নিজেই কড়াইটা উনুন থেকে নামিয়ে বেসিনের তলায় দিয়ে জল ছেড়ে দিলেন। বললেন, বাইরে এসো, বাইরে এসো। গ্যাস বন্ধ করে দিলেন। ঘেমে নিয়ে স্নান করেছে বিশাখা। বললেন, বসো বসো বসো, ফ্যান চালিয়ে দি। মাথার ওপরে ফ্যানটা বন বন করে ঘুরছে। বিশাখা সোফায় তার শরীরটা এলিয়ে দিয়ে চুপ করে সেই ঘুরন্ত ফ্যানের দিকে তাকিয়ে রয়েছে। ইদানিং সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে ওর আর ওর স্বামীর। আচ্ছা বাবা, আমি কি খুব বেহিসাবি? কে বললে? তোমার মা বুঝি? হ্যাঁ। আরে বাদ দাও তোর কথা। কত টাকা লাগবে ওর কি জানি। এক তো আমি রিটায়ারমেন্টের সময় 25 লক্ষ টাকা পেয়েছি, সেটা তো ওর জন্য রয়েছেই ফিক্সড করা, আমি মরলেও পেয়ে যাবে। আর বাদ বাকি পেনশন যা আছে। আর তোমরা সংসারের জন্য তো কম খরচ করো না, এরপরেও তোমার মায়ের যে ওই হলো, যেই আমি সরেছি আমার নামে লাগানি শুরু হলো। চলে এসেছেন উনি। তাই বলি, রমার মা বললে তোমার বাড়ি আগুন লেগেছে, রান্নাঘর দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। আমার বৌমা যা গুণবতী, কি করে তো দেখি। রান্নাঘরে গিয়ে চিৎকার করে বললেন, হায় 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 রে, প্রায় 250 গ্রাম তেল, সবটা গেল। এই এক সমস্যা হয়েছে। আজকাল মাসকাবাড়ি বাজারের সমস্ত জিনিস উনি মেপে মেপে কৌটোর মধ্যে পুড়ে রাখা শুরু করেছেন। বাদবাকি এক্সট্রা জিনিসটা নিজের ঘরে ওই খাটের তলায় রাখেন। বৌমা নাকি বড্ড বেশি বেহিসাব করছে আজকাল। সব কিছুতেই বিশাখার ওনার কেমন যেন একটা অস্বস্তি। বললেন, রান্না হবে কখন? ঘর থেকে বিশাখার স্বামী বেরিয়ে আসে। বলে, এই কি হলো গো? কি ব্যাপার কি তোমার? খাওয়া দাওয়া হবে না নাকি? হবে হবে। এক কাজ কর বাবু, আজ বরং পটলার হোটেল থেকে খেয়ে আয়, ওই বৌমার শরীরটা ভালো না। না না বাবা, আমি পারবো। শ্বশুর মশাই আটকাতে চেয়েছিলেন, কিন্তু যেহেতু বিশাখা উঠে পড়ল তাই উনি আর কিছু বললেন না।
চুপচাপ রান্নাঘরে গিয়ে মাছটা ভাজলো, স্বামীকে খেতে দিল, নিজে কোনো রকম দুটো খেয়ে টিফিন বাক্সটা গোছাচ্ছে অমন সময় শাশুড়িমা বললেন, সকালে যে কথাটা বললাম ওটা মাথায় রেখো, বুঝলে? বেশি খরচ করো না, আমাদের ভবিষ্যৎ তো তোমাদেরই ভাবতে হবে। তুমি কেন বুঝতে পারছো না? ভবিষ্যতে বাড়ি ঘর গাড়ি সবকিছু কিনতে গেলে টাকা দরকার, আর তখন তো তোমার টাকাটা কাজে লাগবে নাকি? এখন থেকে ফালতু খরচ করো না, ঠিক আছে? বিশাখা কিছু বলে না, চুপচাপ বাটিটা নিয়ে বেরিয়ে যায়। হাজবেন্ড অনেক আগেই বেরিয়ে গিয়েছে গাড়ি করে। বিশাখা নিজে বাসে যাতায়াত করতে পছন্দ করে। বিশাখা কাজ করছে। আজকে ক্লাসে গিয়েও মনটা ভার। স্টুডেন্টদের উদ্দেশ্যে বলল, বাচ্চারা যা পড়িয়েছি সেগুলোই পড়ো, লিসন নাম্বার 10 বের করো, ওটা ভালো করে পড়ো। মনটা ভালো নেই। কাজের ফাঁকে মোবাইলে ব্যালেন্স চেক করে দেখে টাকাটা জমাতে গিয়ে তার নিজের জন্য খরচ করার মতো কিছুই থাকে না। স্কুলে বসে নিজের অতীতের কথা মনে পড়ে তার, যখন নিজের ইচ্ছে মতো জীবনযাপন করত সে। কেন এমন হলো? আমি কি সত্যি আমার নিজের জন্য কিচ্ছু করতে পারি না? সংসারটা কি আমার একার দায়িত্বের? বিশাখার কলিগ শ্রীময়ী বেশ অনেকক্ষণ ধরে এই লক্ষ্য করছে তাকে। বিরক্ত হয়ে বলে, কি রে, মুখটা এত গোমরা কেন? কোনো সমস্যা? না রে, তেমন কিছু না, হাসি মুখে উত্তর দেয় বিশাখা। অফিসের কাজ, বাড়ির দায়িত্ব সব মিলিয়ে একটু ক্লান্ত হয়ে পড়েছি। শ্রীময়ী বলে, নিজের জন্য কিছুটা সময় রাখবি না? সারাদিন শুধু অফিস আর সংসার, এভাবে চলে কখনো রে? বিশাখা চুপ থাকে। সে জানে এসব কথা কারো কাছেই বোঝানো যাবে না। রাতে ঘরে ফেরার পরে তিক্ততা আরো বৃদ্ধি পায়। রাতের খাবারের টেবিলে বিশাখা, তার স্বামী অনিরুদ্ধ এবং শাশুড়ি বসে। শ্বশুরমশাই দুটো রুটি খান, খাওয়া হয়ে গিয়েছে অনেক আগেই। অনিরুদ্ধ মোবাইলে ব্যস্ত, শাশুড়ি টিভির দিকে তাকিয়ে কিছুটা গম্ভীর। আজ আবার খরচের হিসাব দেখলাম বিশাখা, আবারও তুমি বেশ কিছু টাকা বাড়ির জন্য খরচ করেছো। তোমার এভাবে চললে কি করে হবে? অনিরুদ্ধ মোবাইল থেকে চোখ না সরিয়ে বলে, হ্যাঁ, মা যা বলছে ঠিক বলেছে, একটু তোমাকে নিয়ন্ত্রিত হতে হবে তো নাকি? তোমার মা অসুস্থ বলে তুমি কারি কারি টাকা তোমার দাদার অ্যাকাউন্টে সেন্ড করতে পারো না। তোমরা আমার মোবাইলে হাত দিয়েছো? হ্যাঁ, ওই তুমি যখন রান্না করছিলে তখন। তোমাকে তো সবসময় মোবাইলে টাকা পাঠিয়েই রাখা হয়। দেখো অনি, ওটা আমার নিজের টাকা, তোমায় পাঠাতে বলি কারণ আমি অত মোবাইলটা ঘাঁটতে পারি না তাই। দেখেছিস? দেখ দেখ, চাকরি করে বলে সাপের 5 পা দেখেছে। বিশাখা রাগ চেপে বলে, তোমরা যে সারাক্ষণ বলো আমি শুধু খরচ করি, কিন্তু আমি তো তোমাদের সব চাহিদা পূরণ করেই করি। আর অনি, তোমার তো কিছু দায়িত্ব আছে সংসারে। অনিরুদ্ধ বিরক্তি নিয়ে বলে, শোনো, আমি তো কাজ করি, কিন্তু তোমার ইনকামটা আমাদের ভবিষ্যতের জন্য সুরক্ষিত রাখা দরকার। আমি যা করি তা তো খাওয়া দাওয়াতেই চলে যায়, বাড়ি গাড়ি সবকিছুই তো আমাদের একদিন করতে হবে। আর তোমার ইচ্ছেগুলো এত কিছু পূরণ করে সেটা কি করা সম্ভব? বিশাখা বলে, কিন্তু আমারও তো কিছু চাহিদা আছে, ইচ্ছা আছে, আমি কি কেবল তোমাদের জন্যই বাঁচবো? শাশুড়ি বলে, বাঁচতে হলে তো ভবিষ্যতের জন্য ভাবতে হবে নাকি? বিশাখা অসহায় বোধ করে। এত পরিশ্রম করেও সে নিজের ইচ্ছাগুলো পূরণ করতে পারে না। শাশুড়ির প্রতিটা কথা তাকে নিয়ম মেনে চলতে বাধ্য করতে হয়। অনিরুদ্ধর কাছে থেকে সে যেটুকু সমর্থন আশা করেছিল সেটাও পায় না বিশাখা। রাতে বিশাখা তার ঘরে শুয়ে পড়ে। মাথার ভেতরে হাজারো চিন্তা ঘুরপাক খায়। স্বামীর অবহেলা, শাশুড়ির চাপ, সবকিছু মিলে তার মাথা যন্ত্রণা করতে থাকে। নিজের মনকে শক্ত করে বিশাখা। কেন আমার জীবনের সব সিদ্ধান্ত অন্যরা নেবে? আমি কি কখনো নিজের জন্য বাঁচতে পারবো না? বিশাখা অনুভব করে এই অশান্তির মধ্যে সে নিজের শান্তিটা খুঁজে পাচ্ছে না। প্রতিদিনের ছোট ছোট চাহিদাগুলো পূরণ করতে না পারার কারণে সে এক বিষণ্ণতার মধ্যে ডুবে যাচ্ছে। সে অনুভব করে এইভাবে চলতে থাকলে তার ভেতরটা ক্রমশ নিঃশেষ হয়ে যাবে। সম্পর্কের এই ভার, চাহিদার চাপ, বিশাখা যেন একা। সকালবেলা বিশাখা ঘুম থেকে ওঠে। রাতের দুঃস্বপ্ন তাকে আরো ক্লান্ত করে তুলেছে। অনিরুদ্ধ তাড়াহুড়ো করে অফিসের জন্য তৈরি হচ্ছে। বিশাখাও তাড়াতাড়ি গিয়ে রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়ে। শাশুড়ি আজকে ঘরের কোণে বসে রয়েছেন। অনিরুদ্ধ, অফিস যাওয়ার আগে ব্যাংকের কাজটা করিয়ে যাস তো, কিছু টাকা তোলার আছে। বিশাখা, খেয়াল রাখো যাতে তোমার হাতে টাকা না কমে। এই মাসে কিন্তু মুদির খরচটা একটু বেশি করে ফেলেছো। হ্যাঁ। বিশাখার চোখের নিচে ক্লান্তির ছাপ। মা,
আপনাদের বললাম না আমি সব দেখে শুনে খরচ করি। খালি একটা কথা শুনতে শুনতে আমি হাঁপিয়ে উঠেছি মা। অনিরুদ্ধ বিশাখার দিকে তাকিয়ে বলে, শোনো, মা ঠিকই বলছে, ভবিষ্যতের জন্য কিছু জমাতে হবে। আমাদের আর্থিক সুরক্ষা খুব জরুরি। তুমি তো কাজ করছো নিজের জন্য, আর কিছু না ভেবেই টাকা ওড়াচ্ছ। মা তো ঠিকই বলেছে, মুদির খরচ এবার একটু বেশি, তাই তুমি সেটা একটু নিয়ন্ত্রণ করো। বিশাখা ক্লান্ত গলায় বলে, আমি আর কি করব? সংসারের সব কাজ তোমাদের খুশি রাখা আর নিজের চাকরির চাপ, এভাবে আমি চলতে পারছি না। আমি একটু নিজের জন্য খরচ করলেও তা নিয়ে আমায় কেন কথা শুনতে হবে? অনিরুদ্ধ বলে, তুমি সবসময় নিজের কথাই ভাবো। এই সংসারে আমাদেরও সবার দায়িত্ব আছে। তুমি যদি একটু নিজের হাত টেনে ধরো তাতে ক্ষতি কি? আর কথায় কথায় আমাকে টাকা পাঠাও টাকা পাঠাও, হ্যাঁ মানছি তোমার কাছ থেকেই যায়, তবুও এত এত খরচ তোমার হয় কি করে? দেখো, তুমি এমন একটা মানুষ যে ইনকাম করবে প্রচুর, কিন্তু কোনোদিন এক পয়সাও জমাতে পারবে না। কথোপকথনে বিশাখার ভেতরে জমে থাকা হতাশা আরো বাড়ে। সে অনুভব করে তার কথার কোনো মূল্য নেই। রীতিমতো স্বামী আর শাশুড়ির কাছে সে একটা ঠাট্টার পাত্র হয়েছে। দুপুরে বিশাখা স্কুলের কাজ সেরে তাড়াতাড়ি বাড়ি চলে আসে। মনটা আজকে বিরাট ভারে ভারাক্রান্ত। সে ভাবছে আজ একটু নিজের জন্য কিছু করতেই হবে। আজ মাইনে ঢুকেছে, একটা শাড়ি অন্তত কিনতে হবে। একটু সুখী হওয়ার মতো এর থেকে বেশি কিছুই চায় না বিশাখা। আলমারি ভর্তি জামা কাপড় থাকা সত্ত্বেও বেহিসাবি একটু খরচ করে ফেলে ঠিকই, কিন্তু পরবর্তীতে সেই জিনিসটা কাজে লাগে তার। এই তো কিছুদিন আগে ননদ ফোন করে বলল তার কতগুলো ড্রেস নাকি ছিঁড়ে গিয়েছে। বিশাখার শরীরের মাপ আর ননদের প্রায় একই। সেগুলো পাঠিয়ে দিয়েছিল বিশাখা। তা দেখে শাশুড়িরা আবার কত আনন্দ। বলেছিলেন, দেখেছিস তোর বৌদি তোর জন্য নতুন জামা কাপড় কিনে রাখে। তখন বিশাখার বলতে ইচ্ছে করছিল, কিন্তু যখন কিনে আনলাম তখন তো এক গাদা কথা শোনালেন। বারবার বললেন যেটা দরকার সেটাই কিনো, বেশি কিছু কিনো না, এখন থেকেই জমাও। সব যেন আমার ঘাড়ে পারে। বলতে পারেনি বিশাখা, বরং হেসে বলেছিল, তোমার সব জিনিসগুলো ফিট হয়েছে তো? হ্যাঁ বৌদি, তুমি কিনবে আর ফিট হবে না? সবসময় নতুন জিনিস কেন পাঠাও? তুমি দু একদিন পরে সেই পুরনোটাও তো পাঠাতে পারো। হোস্টেলে নতুন জিনিস পাঠানো মানেই ঠকা। আমার বান্ধবীরা রয়েছে না, আর তোমার পাঠানো জিনিস তো সত্যিই সুন্দর হয়। নিজেরা যেচে নিয়ে সেগুলোকে পরে ফেলে। বড় একটা শপিং মলের সামনে এসে দাঁড়ায় বিশাখা। তবে কেনাকাটার আগে বারবার মনে পড়ে শাশুড়ির কথা, জমাও জমাও, খরচটা কমাও। কিন্তু আজ সে নিজের জন্য একটু খরচ করতেই চায়। বিক্রেতা বলে, ম্যাডাম, নতুন কিছু কালেকশন, অনেক ভালো শাড়ি এসেছে, একবার দেখুন না। বিশাখা অনেকক্ষণ ধরে একটা শাড়ি দেখে, পছন্দও করে ফেলে, কিন্তু টাকা দেওয়ার সময় সে আবার দ্বিধায় পড়ে যায়। মনে মনে ভাবে, কেন আমি নিজের জন্য এইটুকু করতে পারবো না? এই শাড়ির জন্য কেন আমি এত ভাববো? শেষমেশ সে শাড়িটা কিনেই ফেলে, যদিও মনটা ভার। বাড়ি ফিরে বিশাখা শাড়িটি গোপনে নিজের আলমারিতে রেখে দেয়। সন্ধ্যাবেলা সবাই টিভি দেখছে, বিশাখা চুপচাপ বসে। হঠাৎ শাশুড়ি তার ঘরে এসে ঢোকে এবং আলমারিতে রাখা সেই শাড়িটা দেখে ফেলে। এই শাড়িটা আবার কখন কিনলে? আমি তো বলেছিলাম আর কোনো খরচ করো না। এত বড় কথা কি তোমাকে আরো ভালো করে বোঝাতে হবে? অনিরুদ্ধ ঘরে ঢোকে। মা, কি হলো? এত রাগারাগি কেন? আর তুমি আলমারিতে কি করছো? খোকা, আমার একটা শাড়ি বৌমাকে ইস্ত্রি করতে দিয়েছিলাম, শাড়িটা রেখেছে কিনা তাই দেখছি। আর আমি তো এসেই দেখছি আলমারির লকারের চাবি এভাবে ঝুলছে। তোর বউয়ের এই খরচের নেশা ও কিন্তু ছাড়তে পারলো না। বলেছি জমাতে, আর সে কিনে এনেছে। দেখ দেখ, শাড়ির দাম 2500 টাকা। এভাবে চললে আমাদের ভবিষ্যতে তো কপরদাগ শূন্য হয়ে যাবে। অনিরুদ্ধ বিশাখার দিকে কঠোরভাবে তাকায়। বিশাখা, তুমি কেন এমন করছো? আমি তো তোমার ভালো চেয়েই বলি। আমি কি নিজের জন্য এটুকু করলে আমার ভুল? আমি তো শুধু তোমাদের কথাই ভাবি। কখনো কি আমার নিজের কথা ভেবে কিছু করতে পারি? আমি কি আর কিছু করতে পারবো না? আমারও তো জীবন। তাছাড়া রোজগারটা আমার। তোমাদেরই প্রয়োজন মেটাচ্ছি, সবার প্রয়োজন মেটাচ্ছি। বাবুর স্কুলের প্রত্যেক মাসের মাইনে আমি দিচ্ছি, বাবুর খরচের প্রত্যেক মাসের 7,000 টাকা আমি দিচ্ছি। তারপরে তারপরে তারপরেরটা বলো। তোমার বাবা মা, তোমার দাদা বৌদি, দাদা রীতিমতো কোম্পানিতে চাকরি করে, তাও একমাত্র ছেলে হয়েও চালাতে পারে না।
দাদা হয়েছে তা বলি বিয়ে করার কি দরকার ছিল? বোনের কাছে যদি হাতই পাততে হয়। বিশাখার মাথা প্রচন্ড গরম হয়ে যায়। সে বলে, একই তো প্রশ্ন আমিও করতে পারি অনি। তুমিও তো একই ছেলে, বাবা মাকে সামলাতে পারছো না? আমার বাবা না হয় চাকরি করতো না, রিটায়ারমেন্টের টাকা নেই, তোমার বাবা তো আছে। তোমার মা তো টাকা করে কেন গো? কি দিয়েছে আমাকে উনি? হ্যাঁ, সবসময় শুধু নিজের চিন্তা। আমি কিছু করলেই কত খরচ পড়েছে, মার্কেটের মূল্য কত, অমুক কত নিয়েছে, ট্রেলার কত নিল, অত কৈফিয়ত আমি কেন দেবো ওনাকে? কেন? আমি তোমার টাকা এক পয়সা হাত দিই না, আমার নিজের খরচ আমি নিজে চালাই। আমার ছেলের যাবতীয় কিছু আমি খরচ করি, তুমি এক পয়সা দাও না। এর পরেও তোমার মুখে এই কথা মানায়? বাক বিতণ্ডা চলতেই থাকে, আর অনিরুদ্ধ এবং বিশাখার মধ্যে তিক্ততা বাড়তেই থাকে। বিশাখা অনুভব করে সে যেন একা হয়ে যাচ্ছে এই পরিবারের মধ্যে। তার নিজের ইচ্ছা ও চাহিদা দিনের পর দিন দমিয়ে রাখা হচ্ছে। রাতে বিশাখা আর অনিরুদ্ধ এক ঘরে থেকেও যেন অনেক দূরে। ছেলেটা ঘুমিয়ে পড়েছে ঠাকুমার কাছে। হে এক ছেলে, ঠাকুমা ছাড়া এক দণ্ডও থাকতে পারে না। কি করেই বা হবে? সারাদিন যে এদের কাছেই মানুষ। চাকরি করতো বলে ছেলেকে খুব একটা ঘাটতে পারেনি বিশাখা। তাই তো 6 মাসের মাথায় শাশুড়ি বলেছিলেন ছেলে হওয়ার পর, দেখো তুমি তো রান্না বান্না করতে পারো না, আর তোমার ছেলের আমি এখন পার্মানেন্ট আয়া হয়েছি, তাই বলি একটা রান্নার লোক না হয়। শ্বশুর মশাইয়ের মুখটা দেখে বিশাখার দুঃখ হয়েছিল। সে বলেছিল, রান্না আমি করে দিয়ে যাবো মা, বাবা তো খেতে পারবে না, বাবার তো কোলেস্টেরল আছে। এই একটা মানুষের জন্যই যেন বিশাখা সংসারে টিকে গিয়েছে। ইনি সব কিছুতে সাপোর্ট করতেন, কিন্তু ইদানিং এই মানুষটাও যেন কথা বলা একেবারে বন্ধ করে দিয়েছে। বিশাখা ঘুমোতে পারে না, বারবার মাথার যন্ত্রণা আর চাপা কান্না তাকে কষ্ট দেয়। অনিরুদ্ধ পাশ ফিরে ঘুমোচ্ছে। বিশাখা মনে মনে ভাবে, এ সম্পর্কের মানে কি, যেখানে নিজের কোনো স্বতন্ত্রতা নেই, শুধু একটা জমার হিসেব রাখাই যেন আমার দায়িত্ব। আমি আর পারছি না, আমি মুক্তি চাই। বিশাখার মনের ভেতর জন্ম নেয় এক ভয়ঙ্কর সিদ্ধান্তের বীজ। এইভাবে আর চলতে পারে না। এই জীবনের ভার থেকে মুক্তির পথ খুঁজতে হবে, যে পথে হয়তো সবদের সম্পর্কটা আমাদের আর টিকবে না। বেশ কয়েকদিন ধরে এই বিশাখার মানসিক অবস্থা খুব খারাপ। অফিসের চাপ, সংসারের দায়িত্ব আর শ্বশুর বাড়ির চাহিদা সব কিছুই যেন তাকে ধীরে ধীরে নিঃশেষ করে দিচ্ছে। মাথার যন্ত্রণায় প্রায় রাতে মাথা ধরে থাকে, ঘুম হয় না। একদিন অফিসে এসে বিছানায় শুয়ে পড়ে সে। কোনো কথা নেই, আমি আর পারছি না, এভাবে বাঁচা সম্ভব না। আমার কথা কেউ শোনে না, আমার চাহিদা সবার কাছেই মূল্যহীন। শাশুড়ি ঘরে এসে ঢোকে। বিশাখাকে এমন চুপচাপ দেখে কিছুটা অবাক হয়। বলে, কি হলো বিশাখা, শরীর খারাপ নাকি? নাকি আবার নতুন কোনো খরচের চিন্তা করছো? হ্যাঁ, মোবাইলে তো কালকে খোকা আমায় দেখালো, কতগুলো গয়নার ছবি তুলে রেখেছো। এখনই জমাও, শরীর টরীর খারাপে কিচ্ছু এসে যায় না, টাকা কিন্তু জমাও বলে দিচ্ছি। বিশাখা ধীরে ধীরে বলে, মা আমি অসুস্থ, আমার মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে, একটু শান্তিতে থাকতে দিন না, সবসময় টাকা পয়সার হিসেব আর সহ্য হচ্ছে না আমার। শাশুড়ি বলে, তুমি তো সবসময় নিজের কথাই ভাবো, সংসার চালানো কি সহজ ব্যাপার? যদি জমি নাই রাখো ভবিষ্যতে কি হবে ভেবেছো? বিশাখা আর কোনো কথা বলতে পারে না, চুপচাপ মাথায় বালিশ চাপা দিয়ে শুয়ে থাকে। মাথার যন্ত্রণার সঙ্গে শাশুড়ির কথা যেন তীরের মতো বিঁধছে। খাবার টেবিলে বসে বিশাখা, অনিরুদ্ধ আর শাশুড়ি বসে খাচ্ছে। পরিবেশটা কিন্তু এক ধরনের অস্বস্তিতে রূপান্তরিত। বিশাখা প্রায় নিঃশব্দে খাচ্ছে, কথা বলতে ইচ্ছে করছে না। অনিরুদ্ধ চুপচাপ বিশাখার দিকে তাকিয়ে বলে, এত চুপচাপ কেন? শরীর খারাপ নাকি? হ্যাঁ, মাথাটা যন্ত্রণা করছে খুব, কিন্তু তুমি বুঝবে না, তোমরা কেউই বুঝবে না। তুমি কি সবসময় আমাদের বিরুদ্ধে কথা বলো? মা তো তোমার ভালো চায়, আমরা সবাই তোমার ভালো চাই, আর তোমার দায়িত্ব হলো সেই টাকাটা অবশ্যই জমিয়ে রাখা, যাতে ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎটা নিরাপদ থাকে। বিশাখা অসহ্য যন্ত্রণা নিয়ে বলে, ভবিষ্যৎ ভবিষ্যৎ, শুধু ভবিষ্যতের জন্য কি বাঁচবো? আজকের দিনে কি আমি নিজের মতো একটু বাঁচতে পারবো না? হ্যাঁ, ভবিষ্যৎ ভবিষ্যৎ, একটা সময় বয়স হয়ে যাবে, তখন আমার কিছু ইচ্ছা আকাঙ্ক্ষা বলে থাকবে। বাবলু বড় হলেই তো তখন ওর জন্যই সব টাকা ঢালতে হবে। তুমি তো ওর বাবা, তোমার ইচ্ছা করে না ওর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে? অনিরুদ্ধ আর কথা বাড়ায় না, কিন্তু তার উদাসীনতা বিশাখার মনকে আরো ভেঙে দেয়। সে বুঝতে পারে বিশাখার কথার সত্যিই কোনো মূল্য নেই। রাত গভীর। বিশাখা একা ছাদে উঠে আসে।
অন্ধকার আকাশের নিচে দাঁড়িয়ে থাকে, যেন জীবনের সংকটের মুখোমুখি হচ্ছে। তার মাথায় প্রচণ্ড চাপ আর কষ্ট আর তীব্র হতাশা। কি পেলাম এত বছর ধরে? কাজ, সংসার সব কিছুই তো করেছি, কিন্তু কোনো প্রশ্রান্তি নেই। আমি কি ভুল করলাম যে এতটা একা হয়ে গেলাম? আমার নিজের জন্য কি কিছুই রইল না? মোবাইলটা বার করে বিশাখা, নিজের পুরনো ছবি দেখে। সুখের দিনগুলো, স্মৃতিরা আজ খুবই দূরের মনে হয়। এই জীবন থেকে সে মুক্তি চায়। একটা বদল, একটা সিদ্ধান্ত নিতেই হবে। না, এভাবে আর নয়। আমাকে বাঁচতে হবে নিজের জন্য, নিজের মতো করে। যদি সংসার আমাকে বুঝতে না পারে, তবে আমাকেই নিজের রাস্তা নিতে হবে মেনে। বিশাখা মনে মনে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। পরের দিন সকালে সে অনিরুদ্ধকে বলবে এই সংসার আর সম্পর্কের বোঝা সে আর টানতে পারছে না। তার জীবনের ভার তাকে একা একা বহন করতে হবে এবং সেই পথেই চলতে হবে। পরদিন সকালে বিশাখা প্রস্তুত হয়ে অনিরুদ্ধর সামনে দাঁড়ায়। অনিরুদ্ধ অফিসে যাওয়ার তাড়াহুড়োয়, কিন্তু বিশাখা আজ তাকে আটকায়। অনি, আজকে একটা কথা বলতে চাই। অনেকদিন ধরে আমি যে মানসিক কষ্টে আছি সেটা তুমি কখনো বুঝতে চাওনি। আমি আর পারছি না। আমি এই সম্পর্ক আর টানতে পারবো না। অনিরুদ্ধ বিস্মিত হয়ে বলে, এটা তুমি কি বলছো? আমাদের মধ্যে কিছু সমস্যা থাকলেও বিচ্ছেদের কথা ভাবছো কেন? কেন? তুমি তো কখনো আমার পাশে দাঁড়াওনি, শুধু জমানোর কথা বলেছ। আমার ইচ্ছে, আমার চাওয়া কখনো বুঝতে চাওনি। আমি আর আমার এই খাঁচায় থাকতে চাই না। আমি নিজের জন্য বাঁচতে চাই। অনিরুদ্ধ চুপচাপ শোনে। কথার কোনো উত্তর নেই তার কাছে। সে বুঝতে পারে বিশাখার সঙ্গে সমঝোতা সম্ভব নয়। আজ থেকে আমি নিজের পথ নিজেই বেছে নিলাম। তুমি তোমার মতো থাকবে আর আমি আমার মতো। আর এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। বিশাখা ঘর থেকে বেরিয়ে আসে। তার মাথা উঁচু, চোখে দৃঢ়তার ছাপ। সে জানে এই সিদ্ধান্তই তাকে মুক্তি দেবে। হয়তো কঠিন জীবন হবে, কিন্তু অন্তত নিজের ইচ্ছায় নিজে তো বাঁচতে পারবে। স্কুলে পৌঁছানোর পরে বান্ধবীকে কথাটা বলতেই সে বলে, ব্রাভো, ঠিক করেছিস, একদম ঠিক। আমার তো প্রথম থেকেই মনে হয়েছিল যে এই শাশুড়ি বাচ্চা হওয়ার পরে শর্ত দেয় যে হয় তোমার মাইনের টাকা দিয়ে কাজের লোক রাখো, না হয় চাকরি ছাড়ো, সেই শাশুড়ির সঙ্গে সংসার করার থেকে না করা ভালো। কিন্তু ছেলেটাকে নিয়ে কি করব বলতো? এখনো দুধের শিশু। আমাকে রাত্রেবেলা জড়িয়ে ধরে ঘুমোয়। কদিন ঘুমোয় বিশাখা? কদিন ঘুমোয় মনে করতো? রোজ রাতে তুই কষ্ট করে ঘুম পাড়িয়ে দিস, অতদিন সারাদিন খাটিস, কিন্তু যেই ঘুমিয়ে পড়ে সঙ্গে সঙ্গে চ্যাংদোলা করে কোলে নিয়ে তো শাশুড়ি কেটে ওঠে। হ্যাঁ, নিজের মায়া বাড়ায় নাকি তোর থেকে মায়া কমায় একদিনে ভাবার চেষ্টা করেছিস? বিশাখা চুপ করে শোনে। কিন্তু আমার শ্বশুর মশাই। চুপ কর, শেয়ানা লোক, উনিও কিছু বলবে না। উনি নিজের ছেলে আর বউয়ের কাছে ভালো থাকতে চায়। বিশাখা এখনো চুপ। তার কলিগ, কাছের বান্ধবী তাকে বলে, আমি একটা যুক্তি দিই, ডিভোর্সটা দিয়ে দে। ছেলের দায়িত্ব নিবি না, নিজের মতো নিজে বাঁচতে শেখ বিশাখা। এই কদিনে তো চোখের তলায় কালি পড়ে তোর সুন্দর বদনটা কি বিশ্রী হয়েছে একবারও খেয়াল করেছিস? শোন, যতই সমাজে সবাই চিৎকার করুক না কেন, আমরা চাকরিওয়ালা মেয়ে নেব, চাকরিওয়ালা মেয়ে নেব। ওই চাকরিওয়ালা মেয়ে নেব কথার পেছনে না একটা গোপন সত্য লুকিয়ে থাকে। মেয়েরা চাকরি করলে সেই টাকা তার বাবা মাকে দিতে পারে না, দিতে হয় কাকে? শ্বশুর বাড়ির লোককে। যেন চাকরিটা পাওয়ার পেছনে শ্বশুর বাড়ির লোকের আজন্ম হাত। ওনারাই যেন পড়াশোনা করিয়েছে, ওনারাই যেন বিপদে পাশে থেকেছে, ওনারাই যেন চাকরির পরীক্ষায় হতাশ হয়ে বাড়ি ফিরে মাথায় হাত বুলিয়ে বলেছে, আবার চেষ্টা কর মা, তো ঠিক হবে, ঠিক হবে। সেগুলো বাবা মা করে, কিন্তু ভোগ করে কারা বলতো? ওই শ্বশুর বাড়ির মতো হারামি লোকগুলো। আমি সবার কথা বলছি না রে বিশাখা, তবে বেশিরভাগই তাই। তুই আমার চোখে দেখা প্রথম সেই মানুষ। আমাকে রাতুল কথাটা বলেছিল, কিন্তু আমি বিশ্বাস করিনি। কে রাতুল? একেও চিনিস না? তোর পাড়ার ক্লাবের মেম্বার রাতুল। চেনার চেষ্টা করে বিশাখা। প্রত্যেক বছর পুজোয় চাঁদা কাটতে আসে। আমাকে তো বৌদি বৌদি বলে। রাতুলের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে। রাতুল তো ডাক্তারি পড়াশোনা করছে, এখন জুনিয়র লাইনে রয়েছে। আমি তো জানতাম না, কিন্তু পাড়ার সবাই টের পায় তোর পরিবারের অশান্তির কথা। প্রত্যেকে বলছে তুই কত প্রেশারের মধ্যে থাকিস, কিন্তু যেখান থেকে তুই নিজে বেরিয়ে আসতে পারবি না, সেখানে পাড়ার লোকই বা কি করবে? দিন কতক পরে শ্বশুর বাড়ি থেকে ফোন আসে বিশাখার বাপের বাড়িতে। বিশাখা এখন তার বাবা মার সঙ্গে বেশ ভালো আছে। না,
ছেলের কথা এতটুকু মনে পড়ে না। বারবার শুধু বান্ধবীর সেই কথাটা কানে বাজে, তুই যেই ছেলের জন্য মরছিস সেই ছেলেও তো তোর বরেরই রক্ত। বুঝতে পারছিস তো তোর ছেলের ভবিষ্যতে কি ঘটতে পারে? যেই মেয়েটা আসবে তার কপালটা কিরকম পোড়া। তুই একজন ভালো শাশুড়ি হবি, কিন্তু অনিরুদ্ধ তো ভালো শ্বশুর হবে না। অনিরুদ্ধর মধ্যে ওর মায়ের রক্ত টকবক করে ফুটছে। থাক, ওই ছেলেকে ছেলের মতো ছেড়ে দে। মায়ের প্রতি টান থাকলে বা মায়ের স্যাক্রিফাইস বুঝতে পারলে ও ছেলে নিজেই তোর কাছে আসবে, বুঝেছিস? কিন্তু আমি আমি এখন যাবো কোথায়? কেন, তোর বেঁচে থাকার অবলম্বন নেই? সোজা জেঠু জেঠিমার কাছে গিয়ে ওঠ, ওখানে গিয়ে থাক। দাদা বৌদিকে সবটা খুলে বল, আর বৌদি যা বন্ধুর মতো তোর সঙ্গে মেশে, বৌদি ঠিক ঠিক তোর সঙ্গে চলতে পারবে। বিশাখা শ্বশুর বাড়ি থেকে ফোন আসে, জানানো হয় ছেলেটা নাকি অসুস্থ হয়েছে, মা মা করে ডাকছে, হাসপাতালে ভর্তি, বেশ শরীর খারাপ। অনিরুদ্ধ অনেকবার ফোন করেছিল বিশাখাকে, কিন্তু অভিমানী বিশাখা ফোন ধরেনি। ছেলে অসুস্থতার খবর শুনে ছুটতে যায় বিশাখা। নার্সিংহোমে পৌঁছাতেই শাশুড়ি তাকে বলে, খবরদার আমার নাতির মুখ তুই দেখবি না। কেমন মা তুই, হ্যাঁ? ছেলেকে ছেড়ে চলে এসেছিস আর সংসার করবি না? শাশুড়ির ওপরে রাগ ধরছিল, কিন্তু প্রতিবাদ করতে পারছিল না। শ্বশুর মশাই একটা অপ্রত্যাশিত কাজ করে ফেললেন। জনসভার মাঝে শাশুড়িকে একটা চড় মেরে বললেন, যথেষ্ট স্বার্থপর তুমি। ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েগুলোকে নিজের মতো বাঁচতে দাও না। কি টাকার খাই তোমার, হ্যাঁ? যা রেখে যাচ্ছি তোমার ভবিষ্যৎ চলবে না? ওদের ভবিষ্যতের কথা ওদেরকে ভাবতে দাও, তুমি না গলো কেন সবকিছুতে? ঘর বাড়ি গাড়ি তোমার বর পেরেছে কোনোদিন করতে যে তুমি ওদের উপরে প্রেশার ক্রিয়েট করো? অনিরুদ্ধ ছুটে এসেছিল বাবার কাছে, বললেন, থাক, তোমার সংসার আলাদা। স্ত্রী পুত্র নিয়ে সুখে শান্তিতে থাকার চেষ্টা করো অনি। তোমার মায়ের সংসারটা এখনো আলাদা, আমি এখনো জীবিত রয়েছি। মরার পরে তোমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা আমি বেঁচে থাকতে করে দিয়ে যাব। চলো। অনিরুদ্ধ বিশাখাকে কি বলবে বুঝতে পারে না। কেবিনে পৌঁছানোর পর ছেলেটা চোখ খুলে তাকায়। বিশাখা ওর মাথার কাছে বসে হাত বোলায়। এই তো বাবা, আমি এসেছি। কি কষ্ট হচ্ছে বল বল। মা মা বাবা আমাকে কিচ্ছু কিনে দেয় না, শুধু বলে আমি নাকি খারাপ হব। ও মা, স্কুলের প্রজেক্টের জন্যে আমাকে রং পেন্সিল নিয়ে যেতে বলেছিল, বাবা কিনে দেয়নি। মা, আমাকে মিস শাস্তি দিয়েছে, সারাক্ষণ রোদে দাঁড় করিয়ে রেখেছে, তাই তো আমার জ্বর এলো। রাগান্বিত চোখে ঘুরে তাকায় বিশাখা স্বামী অনিরুদ্ধর দিকে, বলে, যে সপাটে চরটা আমার শ্বশুরমশাই শাশুড়িমাকে দিলেন তার পুনরাবৃত্তি করি ছেলের সামনে? কম ছোট তো ওর সামনে আমায় তুমি করনি, তবুও নারীর টানে ফিরে এসেছি। তোমার আমাদের জীবনে কোনো প্রয়োজন নেই, আমি একাই বাঁচতে পারবো অনি, আমার ছেলেকে বুকে আগলে নিয়ে। আমি এখানে দাঁড়িয়ে আমার ছেলের মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করছি, কোনোদিন তোমার মতো মানসিকতায় ওকে বড় করব না। মাস 6 পরে অনিরুদ্ধ আর বিশাখার ডিভোর্সটা ফাইনালি হয়েই যায়। এখন বিশাখা ছেলেকে নিয়ে খুব ভালো আছে। ছেলে একবারও ঠাকুমা বা ঠাকুরদার কথা বলে না, মাকে ছাড়া তার এক দণ্ডও চলে না। বিশাখা ছেলের প্রয়োজনটা যেমন মেটায় তেমন তাকে বোঝায়ও। কিন্তু বেশি দিন আর মা ছেলে সুখের সংসার করতে পারল না, যখন ফোনটা এলো অনিরুদ্ধর অফিস থেকে। অ্যাক্সিডেন্ট করেছে সে। শ্বশুর শাশুড়ি কেউ আর এখন সঙ্গে থাকে না, তারা মানালি গিয়ে উঠেছে, ওখানেই থাকবে, ফিরবে না। ননদ ফোন করে জানিয়েছে বৌদিকে, তোমার মতো গুছিয়ে নাও বৌদি, দাদার অবস্থা ভালো না, আমাদের কারো কথা চিন্তা করতে হবে না, আমি বাবা মার কাছেই রয়েছি, ভালো থাকো তোমরা। এসব কিছুর জন্য আমার মা দায়ী, আমি জানি। আমি ছোটবেলা থেকেই মাকে এমন লোভী দেখে এসেছি। আসলে নিজের শখ শৌখিনতা কোনোদিন পূরণ করতে পারেনি। আমার মাও যদি তোমার মতো রোজগার করতে পারতো না বৌদি, তাহলে হয়তো মন মানসিকতাটা এমন জঘন্য হতো না। এমন কেন বলছো? তোমার মাকে আমি তো জানি, আমার মাকে তুমি নিজের মতো করে আপন করে নিয়েছিলে, কিন্তু আমার মা সেই সম্মানের জায়গাটা বজায় রাখতে পারেনি। অনিরুদ্ধকে ছেড়ে বিশাখার এই প্রথম জন্মদিন উদযাপন 5 তারা এক হোটেলে। দাদা বৌদি সহ আরো বন্ধু বান্ধবীরা রয়েছে। সকলেই উচ্ছ্বসিত কণ্ঠে চিৎকার করে হ্যাপি বার্থডে উইশ করায় বিশাখা বেশ খানিকটা কেঁপে ওঠে। অফিস করার পর
মানে স্কুল থেকে বেরিয়েই জানতে পেরেছিল সে তার খুব কাছের বান্ধবীর কাছে। শ্রীময়ী জানিয়েছিল, শোন, আজকে কিন্তু একটা জায়গায় তোকে যেতেই হবে। জানিস তো আমার অফিস আর বাড়ি ছাড়া কোথাও বেরোতে একদম ইচ্ছে করে না। না 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 না, আজকে কোনো অজুহাত শুনবো না। ঠিকানা দিচ্ছি, চলে আসবি। আমার এক খুব কাছের বন্ধুর জন্মদিন। নিজের পোশাক আশাক খুব একটা পরিপাটি পরা ছিল না বিশাখার। ডিভোর্সের পর থেকে এই মনটা সবসময় বিষণ্ণ হয়ে থাকে। বাচ্চাটার কথা মনে পড়ে বারবার। কিছুদিন হলো সে ওই বাড়িতে রয়েছে স্বামীর কাছে। যদিও আজকে রাতেই ফিরে আসার কথা, তবুও হ্যাপি বার্থডে টু ইউ বলে সকলে হাততালি দিয়ে ওঠে। কেঁপে ওঠে বিশাখা। হুমা, বাবলু তুই এখানে? হ্যাঁ মা, আমাকে মাসি নিয়ে এলো। শ্রীময়ীর দিকে আঙুল নির্দেশ করে জানায় ছোট্ট ছেলেটা। ভিডিও কলে রয়েছে বিশাখার একমাত্র আদরের ননদ। বৌদি, এই প্রথমবার তুমি তোমার মতো করে জন্মদিনটা সেলিব্রেট করতে পারছো। আমাদের বাড়ি থাকতে তো তোমার বার্থডেতেও মা এক পয়সাও থাক না। ওসব বাদ দাও। কবে আসছো বলো? খুব শিগগিরই। আর তো বেশি দিন নেই, এই তো 4th ইয়ার কমপ্লিট হয়ে গেল। বাবলু কেমন আছো? হাতে ফোনটা নিয়ে বাবলু ব্যালকনির দিকে এগিয়ে যায়, ওর পিসির সাথে কথা বলে। বিশাখা শ্রীময়ীকে ডেকে বলে, কি করেছিস সব? একটা ছোট্ট আয়োজন, আমার বান্ধবীর জন্মদিনটা। নিজের বয়সটাও ভুলে গিয়েছিলি। দেখ দেখ, তুই এবার 32-এর কোঠায় পা দিয়েছিস, তবুও এখনো কত সুন্দর। আচ্ছা, তোর জন্য আমার তরফ থেকে একটা স্পেশাল গিফট আছে। কি? এখন না, আমরা সবাই চলে যাওয়ার পরে দেখবি। শোন, তোর জন্য আজকে 112 নম্বরের একটা রুম বুক করা আছে। তাত, আমার নিজের বাড়ি থাকতে আমি থোড়াই হোটেলে থাকবো? আমার কথা শুনে প্লিজ একটু থাক। তোর এই বিষণ্ণ চেহারা যে আমি আর সহ্য করতে পারছি না। প্লিজ, তোর ভালো লাগবে দেখিস। তখনই সন্দেহটা হয়েছিল বিশাখার। শ্রীময়ী সবসময় খোলামেলা থাকতে পছন্দ করে। সম্পর্কের সঙ্গে সামঞ্জস্যতা বজায় রেখে মেয়েটা পদক্ষেপ নেয়। কিছুদিন হলো ওর বিয়ের কথা পাকাপোক্ত হয়েছে। তার আগে পর্যন্ত ওপেন রিলেশনে ছিল সে, তবুও শরীরের মধ্যে বা মনের মধ্যে সেই বিষয় নিয়ে কোনো আক্ষেপ নেই মেয়েটার। রাত 12টার মধ্যেই সবাই যে যার মতো বাড়ি চলে যায়। বাবলুকে নিয়ে দাদা বৌদি বেরিয়ে গিয়েছে। বাবলু ঘুমিয়ে পড়েছে এইখানেই। ছোট তো, শ্রীময়ীর কথা অনুযায়ী সেখানে থাকতে চায়নি কিন্তু বিশাখা। কিন্তু বৌদি বলল, একটু নিজেকে সময় দাও ভাই। অনেক তো হলো। অনিরুদ্ধকেও গিয়ে দেখো, সেও ফুর্তি করছে। তোমার দাদা নিজের চোখে দেখেছে। এগুলো কি বলছো? ঠিকই বলছি। ঘরে ঢুকতেই ভয় লাগছিল বিশাখার, তবে যা ভেবেছে ঠিক তাই। হোটেলের রুমটায় ঢুকেই বুঝতে পারে বিছানার ওপরে সুদর্শন এক পুরুষ শুয়ে রয়েছে। আজকে রাতের জন্য স্পেশালি তাকে বুক করে রেখেছে শ্রীময়ী। কত টাকা নিয়েছে কি জানি এই ছেলেটা, কিন্তু ওর সঙ্গে তো আমি রাত কাটাতে পারবো না। আমি যে আজও অনিরুদ্ধকে আমাকে শত অবহেলা করলেও যে ও আমাকে একবার ডাকলে আমি না ছুটে গিয়ে পারবো না। আমি জানি না আমি কেন এমন। ম্যাডাম আসুন। ছেলেটিকে দেখে বেশ ভালো লাগলো বিশাখার। ছেলেটি বিছনা থেকে উঠে এলো, বসতে বলল বিশাখাকে। পরনে নীল রঙের শার্ট আর হোয়াইট কালারের প্যান্ট, বেশ উঁচু লম্বা, সুদর্শন। কত টাকা দিয়েছে আজকে আমার বান্ধবী? সেইগুলো আপনার বান্ধবী আর আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি জাস্ট আজকে রাতের, সরি ম্যাডাম, যদি আপনি আমায় খারাপ না ভাবেন। না না, আপনি তো আপনার কাজই করতে এসেছেন। এর আগে কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন? কিছুই করতাম না বলে প্রেমিকা ছেড়ে চলে গিয়েছে, তারপরেই এই জীবন। কেন, চাকরি বাকরি আছে নাকি? না মানে, ছাড়ুন ওসব। আমি বরং ওয়াশরুমে যাচ্ছি, আপনিও ফ্রেশ হয়ে নিন। বিশাখা বুঝতে পারে আজ ইচ্ছে না থাকলেও কেন কি জানি মনটা বলছে একটু পাপ করতে। প্রথম বাসর রাতের সেই মোহনময়ী মুহূর্তটা মনে পড়ে তার, যেখানে দুটো হৃদয়ের মিলন ঘটে এক অদৃশ্য সুরে। মৃদু আলোয় আলোকিত কক্ষ,
যেন আলোর কণা প্রতিফলিত হচ্ছে তাদের নতুন জীবনের স্বপ্নের মতো। হালকা ফুলের সুগন্ধ ঘরের বাতাসে মিশে, যা দুইজনের মনের অস্থিরতা শান্ত করছে। সেই সময় বিশাখা স্নিগ্ধ শাড়ির আভায় আলোকিত হয়েছিল। লজ্জায় গাঢ় পর্দায় মুখ ঢেকে বসেছিল সে। তার চোখে এক মিশ্র অনুভূতি, লজ্জা, কৌতূহল আর এক অনির্বচনীয় আকাঙ্ক্ষা। অনিরুদ্ধ ধীরে ধীরে কাছে এগিয়ে আসে, যেন সে স্ত্রীর স্পর্শে অমৃতের সন্ধান পাবে। তার চোখের মমতা স্ত্রীর মনে আস্থা এবং সান্ত্বনার বীজ বুনে দেয়। স্বামীর নরম স্পর্শে স্ত্রীর কাঁধে এসে থামে। তারা দুইজনেই এক মুহূর্তের জন্য নির্বাক। স্ত্রীর হৃদয় তখন বেজে ওঠে এক অজানা সুরে। মনের গভীরে যে অস্থিরতা লুকিয়েছিল তা যেন এবার ছন্দের রূপ নিয়েছে। স্বামী কোমলভাবে স্ত্রীর মুখের পর্দা সরিয়ে দেয়। দুইজনের চোখে চোখ পড়ে। সেই দৃষ্টিতে থাকে এক অমোঘ আকর্ষণ, এক নতুন জীবনের প্রতিশ্রুতি, একে অপরকে চেনার ও মিশে যাওয়ার এক গভীর বাসনা। দুইজনের হাত মিশে যায়, যেন দুটি প্রবাহ একসাথে মিলিত হচ্ছে এক মহাসাগরে। অনিরুদ্ধর স্পর্শ বিশাখার হৃদয়ে গভীর এক কোমল অনুভূতি জাগিয়ে তোলে। তার হাত স্ত্রীর মুখ, কপাল স্পর্শ করে এবং সেই স্পর্শে স্ত্রীর যেন নিজের সমস্ত লজ্জা ভুলে নতুন আত্মবিশ্বাসে শিখত হয়। দুইজন একে অপরের বুকে আশ্রয় নেয়, যেখানে শরীরী আর মানসিক বন্ধন একাত্ম হয়ে ওঠে। শুধু শরীর নয়, এটি আত্মার এক গভীর সংলাপ, যেখানে প্রতিটি নিঃশ্বাস তাদের হৃদয়ের অনুভূতি মিশে যায়। প্রথম রাতের সেই সঙ্গম যেন এক শাশ্বত সুরের রাগ, যেখানে নীরবতা ও স্পর্শ ভাষা হয়ে ওঠে। হঠাৎ করেই পিন করা শাড়ির আঁচলটা বুকের সামনে থেকে খসে যেতেই অপ্রস্তুত হয়ে পড়ে বিশাখা। ছেলেটি বলে, সরি ম্যাডাম, আপনি নিজে থেকে খুলতে চাইলে খুলতে পারেন, কিন্তু আসলে বেশিরভাগ ক্লায়েন্টরাই তো এইভাবে। কে তোমাকে সাহস দিয়েছে আমাকে স্পর্শ করার? কিন্তু ম্যাডাম, এটাই তো আমার কাজ। আচ্ছা, আমরা একটু গল্প করতে পারি? একটু একে অপরের সঙ্গে কমিউনিকেশন করলে বোধহয় আপনার একটু সুবিধা হয়। বিশাখা ঘাড় নেড়ে কাঠের পুতুলের মতো হ্যাঁ জানায়। ছেলেটি ওর পাশে হাত ধরে বসে, বলে, বলুন ম্যাডাম, আপনার আপনার প্রবলেমটা। আমার প্রবলেম আমি নিজেই জানো। আসলে আমি। ফোনটা ঠিক তক্ষুনি বেজে ওঠে গো গো শব্দে। টেবিলের দিকে চোখ পড়তেই ছেলেটি বলে, এখন ফোন রিসিভ করবেন না ম্যাডাম, আসলে আমার 2 ঘন্টা সময়, এরপরে আমার অন্য ক্লায়েন্ট। কিন্তু আমার এমার্জেন্সি ফোন, এই নাম্বারটা। হ্যালো হ্যালো। হ্যাঁ, মিস বিশাখা সেন। হ্যাঁ বলছি। আপনার হাজবেন্ড অনিরুদ্ধ অ্যাক্সিডেন্ট করেছে। কি? তাকাও, চোখ খুলে তাকাও, আমি এসেছি। বাবুকে আনিনি। তোমার এই অবস্থা দেখলে ও ভয় পাবে, তাই আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমি আর তোমাদের সঙ্গে এমন করব না। তোমরা ছাড়া আমার কে আছে বলো? মাথায় ব্যান্ডেজ করা অনিরুদ্ধর একটা হাত ভেঙে গিয়েছে। হাসপাতালের বেডে শুয়ে, চোখের কোণায় জল। একেই বোধহয় বলে মেয়েদের মন। অসুস্থ হয়ে পড়লে অপমানের কথা ভুলে যায়। স্বামীর বুকে আচার খেয়ে পড়ে বিশাখা। কাঁদতে কাঁদতে বলে, কাগজে লিখলেই হলো ডিভোর্স দিয়েছি? মন থেকে দিয়েছি নাকি? হ্যাঁ, আজও ভালোবাসি, আর কখনো ছেড়ে যাব না। ডক্টর এসে বললেন, ম্যাডাম, পেশেন্টকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, আপনি দয়া করে। হ্যাঁ হ্যাঁ। না, আমার স্ত্রীও, ও আমাকে ছেড়ে। বুঝতে পেরেছি, কিন্তু আপনার এখন রেস্টের দরকার। বিশাখা বাইরে বেরিয়ে আসে। ছেলেটি তখনও বাইরে বসে রয়েছে। এ কি, তুমি এখনো বাড়ি যাওনি? তোমার আবার কল টাইম আছে। হ্যাঁ, ক্যান্সেল করে দিয়েছি। আসলে আজকাল ইচ্ছে করলো না, সেরকম মানসিকতাটাও এখন আর নেই। ই বাবা, তোমার ক্লায়েন্টের কাজ নষ্ট করলাম। আই এম সো সরি। কত টাকা হয়েছে? সবসময় সব কিছু টাকা দিয়ে কেনা যায় না ম্যাডাম। আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ, কিন্তু তোমার নামটা জানা হলো না। অনিরুদ্ধ। শেষ হলো আজকের গল্প। আমি আশা করি একটি নতুন অনুভূতি এবং ভাবনা নিয়ে ফিরে যাবেন আপনারা। প্রতিটি গল্প এবং চরিত্রের মধ্য দিয়ে আমি আপনাদেরকে একটি অনন্য ভ্রমণে নিয়ে যাবার চেষ্টা করেছি। এই কল্পনার জগতে
আমরা একসাথে বিভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হয়ে উঠলাম। আপনারা যদি এই গল্পগুলো উপভোগ করে থাকেন এবং কিছু ভাবনার খোরাক পেয়ে থাকেন, তবে অবশ্যই আমার পরবর্তী কল্পনার গল্পের জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ, এবং এই যাত্রা আপনাদের অবশ্যই অব্যাহত রাখুন। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকবেন বন্ধুরা। দেখা হবে আগামীকাল অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে নিয়ে ঈশ্বরের কাছে এটাই কামনা করি। শুভরাত্রি।